সেদিনই স্বপ্না সেই ট্যাটু হাউসে চলে যায়, যেখানে 1 বছর আগে সে নিজের ট্যাটুটা করিয়েছিল। সেখানে যে মেয়েটা তার হাতে ট্যাটু করেছিল, মেয়েটাও তাকে জানায় এত বছর পর এই সমস্যা হওয়ার কোনো প্রশ্নই আসে না, হয়তোবা তার নিজেরই কোনো শারীরিক ত্রুটি আছে। এই কথাগুলো শুনে যখনই স্বপ্না সেখান থেকে চলেই যাবে, ঠিক তখনই মেয়েটা কি যেন মনে করে তাকে ডাক দেয়। স্বপ্নাকে সে জানায় যে ওই সময়টাতে নাকি তার সাথে দেখা করার অনেক চেষ্টা সে করেছে, যোগাযোগ করারও অনেক চেষ্টা সে করেছে, কিন্তু স্বপ্নার প্রশ্ন কেন, কোনো সমস্যা কি হয়েছিল? ঠিক তখনই মেয়েটা প্রথমেই তার কাছে সরি বলে এবং জানায় গত কিছু বছর ধরে নাকি একটা ট্রেন্ড চলছে, যেখানে মানুষজন তার প্রিয় মানুষদের হারানোর পর তাদের শেষ আস্তিয়া দিয়ে একটা বিশেষ রং তৈরি করে, আর সেই রং দিয়ে তাদের হাতে ট্যাটু তৈরি করে। ঠিক এমনই একজন মহিলা তার মৃত মেয়ের শেষ আস্তিয়া দিয়ে নিজের হাতে ট্যাটু করাতে এসেছিল তাদের কাছে, কিন্তু ট্যাটুর রং তৈরির পর ওই মহিলা আর আসেনি, যার কারণে ভুলবশত সেই রং দিয়েই স্বপ্নার হাতে ট্যাটুটা করা হয়েছিল। যেটা শুনতে পেরে স্বপ্না খুব রেগে যায়, কারণ তার শরীরে এখন অন্য কারো শরীরের অংশ মিশে আছে, যেটা তাকে জানানোও হয়নি। মেয়েটা তার কাছে অনেক ক্ষমা চায়, কিন্তু স্বপ্না তাকে অনেকগুলো কথা শুনিয়ে সেখান থেকে চলে আসে। বাড়িতে কালামা তাকে একটা সান্ত্বনা দেয় যে এটা ভুলবশত হয়ে গেছে, তাই মেয়েটাকে যেন সে ক্ষমা করে দেয়। কিন্তু স্বপ্নার একটাই কথা, এই ট্যাটুটা তৈরি করার পর থেকেই তার জীবনের সব খারাপ ঘটনাগুলো একসাথে ঘটতে শুরু করেছে। এই ট্যাটু করার পরেই তার জীবনটা বিভীষিকাময় হয়ে গেছে, যেটা সে কখনো কল্পনাও করতে পারেনি। আসলে আজ থেকে 1 বছর আগের ওই সময়টাতে স্বপ্না তার প্রাক্তন প্রেমিকের হাতে রেপ হয়েছিল, আর এখন পর্যন্ত সে নিজের স্বপ্নে এবং আতঙ্কিত মুহূর্তে যে ফ্ল্যাশব্যাকের ঘটনাগুলো দেখতো, সেটা আসলে এই ঘটনাই ছিল। সেই ট্রমা থেকে সে এখনো বের হতে পারেনি। অন্ধকার দেখলে যেরকম সে ভয় পায়, তেমনি সেই ভয় আবারও তাকে এই ঘটনার সাথে যুক্ত করিয়ে দেয়, যার কারণে সে তখন নিজেকে আর সামলাতে পারে না। গত 3টা মাস সে কখনোই একটা রাতও ভালো মতো ঘুমাতে পারেনি। সব সময় তার মাঝে একটা আতঙ্ক কাজ করে, যেটা থেকে সে বের হতে পারছে না। সে কখনোই বন্ধু বান্ধবদের সাথে সময় দিতে পারে না, কারণ একটা মানুষের প্রতি বিশ্বাস আনার ক্ষমতাটাই সে হারিয়ে ফেলেছে। পাশাপাশি ফ্যামিলি প্রবলেম আর এই একাকিত্ব জীবন এতগুলো সহ্য না করতে পেরে সে একসময় একটা খারাপ ডিসিশন নিয়ে ফেলে, কিন্তু সে কাজ করার আগেই তার হাতের ট্যাটুতে আবারও জ্বালাপোড়া করতে শুরু করে, যার কারণে এবারের মতো সে নিজেকে আটকে নেয়। তবে সে সিদ্ধান্ত নেয় তার এই হাতের ট্যাটুকে সে রিমুভ করে ফেলবে। কথা মতো সে পৌঁছে যায় সেই ট্যাটু হাউসে। সমস্ত প্রসেস কমপ্লিট করার পর এবার তার হাতের ট্যাটু রিমুভ করা হবে, কিন্তু তার আগেই তার হাতে এতটা যন্ত্রণা শুরু হয়ে যায়, যার কারণে সে নিজেকে আর ঠিক রাখতে পারে না। যে ট্যাটুটা রিমুভ করবে সেও অনেক অবাক হয়ে যায়, কারণ হাতে যে জেলটা লাগানো হয়েছে সেটার কারণে ওই স্থানের ব্যথা অনুভব হওয়ারই কথা না। কিন্তু যতবারই সে ট্যাটু রিমুভ করার প্রসেসটা শুরু করতে যায়, তখনই হঠাৎ তার হাতে অসহ্য যন্ত্রণা হতে শুরু করে, যার কারণে এই ট্যাটু রিমুভ করার চিন্তা তাকে মাথা থেকে ঝেড়ে ফেলতে হয়। সেখান থেকে সে বের হয়ে একটা ক্যাফেতে গিয়ে বসে, আর ঠিক তখনই সে সামনে দেখতে পায় 2টো ছেলে তার দিকে দেখতে শুরু করেছে। আবার তারা একে অপরের সাথে হাসাহাসি করে কথা বলছে, যেন তারা স্বপ্নাকে নিয়েই আলোচনা করছে। যখন স্বপ্না সেখানে নিজের কফি আনতে সামনে এগোয়, তখনই সে দেখতে পায় ওই ছেলে দুটোর মোবাইলে তার কিছু অশ্লীল ছবি, আর এই ছবিগুলো 1 বছর আগের সেই ঘটনার, যেখানে তার রেপ হওয়ার সম্পূর্ণ ভিডিও তৈরি করা হয়েছিল, যেগুলো আজকের দিনে এখন এসে ভাইরাল হচ্ছে। স্বপ্না এগুলো সহ্য করতে না পেরে সেখান থেকে বেরিয়ে যায়, আর কেমন যেন আজকের এই ঘটনা তাকে আরো বেশি দুর্বল করতে শুরু করে। আসলে এই ঘটনায় তার মা বাবা ওই সময়টাতে তাকে সাপোর্ট না করে উল্টো তাকে দোষারোপ করেছিল। তার বিয়ে পড়ুয়া চলাফেরার কারণেই নাকি তার এই অবস্থা হয়েছে, তাকে এই সমস্ত কথা বলেছিল। তাছাড়াও ছোট থেকে কখনোই স্বপ্নার মা বাবাও তাকে বোঝার চেষ্টা করেনি, সেজন্য ওই ঘটনার পর থেকে স্বপ্না তার মা বাবার সাথে আর থাকে না, সে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। আর এখন যেন আবারও ওই ঘটনাগুলোর স্মৃতি তার আর সহ্য হচ্ছে না। এমনিতেই অনেকটা সময় যাবৎ সে মানসিকভাবে অনেকটা দুর্বল হয়ে আছে, যেখানে ইদানিং কালের ঘটনাগুলো তাকে আরো অনেকটা খারাপ ডিসিশন নিতে বাধ্য করে। দরজা লাগিয়ে সে ওই কাজটাই করতে শুরু করে যেটা তাকে তার মন বলেছে। সে মেনিয়ে নিয়েছে, তার আর কোনো উপায় নেই। ঠিক তখন বাইরে কালামা চিৎকার করে তাকে ডাকতে শুরু করে, কিন্তু যখনই বিদ্যুৎ চলে যাওয়ার কারণে ঘরের লাইট নিভে যায়, ঠিক তখনই এই অন্ধকার যেন তাকে আবারও ভয় দেখাতে শুরু করে, যেন সে নিজের মৃত্যুর থেকেও এই বেশি অন্ধকারটাকে ভয় পায়, যার কারণে সে দরজা খুলতে বাধ্য হয়। ভেতরে আসার পর কালামা বিষয়টা বুঝতে পারে। পরদিন তার ডক্টর তার সাথে দেখা করার জন্য তাকে ডেকেছে। কালামাকে জিজ্ঞাসা করলে সে জানতে পারে উনি নাকি অনলাইনে স্বপ্নার কিছু ছবি পেয়েছে। যে কথাটা শুনতে পেরে সাথে সাথে স্বপ্না আবারও ওখান থেকে বের হয়ে যায়, আর উল্টাপাল্টা সবকিছু চিন্তা করতে করতে সে বিল্ডিং এর 4 তলার উপরে উঠে পড়ে। ঠিক আবারও আগের মতোই স্বপ্না একটা ভুল ডিসিশন নিয়ে ফেলে, কিন্তু তার ভাগ্য ভালো ছিল, কারণ সাথে সাথেই নিচে একটা প্রাইভেট কার চলে আসে, যার কারণে স্বপ্নার শুধুমাত্র 2 পা ভাঙা ছাড়া আর তেমন কোনো ক্ষতি হয় না।
এভাবেই তার দিনকাল যাচ্ছিল। এবার যেন আগের থেকেও তার অবস্থা বেশি খারাপ হয়ে গিয়েছে। আগে অন্তত নিজের মনটাকে ঠিক করার জন্য বাইরে যেতে পারত, কিন্তু এখন নিজের ভাঙা পা নিয়ে তাকে সারাদিন ঘরেই থাকতে হয়। এখানকার পরিচিত প্রত্যেকেই তার সাথে দেখা করতে আসে, কিন্তু স্বপ্নার মা বাবা আসে না, কারণ তারা জানেও না যে তাদের মেয়ে কোথায় থাকে। স্বপ্না কালামাকে শুরু থেকেই একটা কথা বলে রেখেছে, যদি তার মা বাবা কখনো কল করে তাহলে যেন সে রিসিভ করে, যদি কেমন আছে জিজ্ঞাসা করে তাহলে ভালো আছে বলার বাইরে আর যেন কোনো কিছু সে না জানায়। এই জন্যই এখন পর্যন্ত তার মা বাবাও তাকে খুঁজে পায়নি। একদিন হঠাৎ তার সাথে এক মহিলা দেখা করতে আসে। তিনি নাকি তার সম্পর্কে সবকিছুই জানেন, আর সবকিছু জেনেই তার সাথে দেখা করতে এসেছে। তার প্রথম কথাটাই হলো, স্বপ্নার হাতে যে ট্যাটু করা আছে এটা শুধুমাত্র একটা ট্যাটু নয়, সেটা তার মৃত মেয়ের অংশ। যেটা শুনে স্বপ্ন অবাক হয়। আসলে গল্পের শুরুতে আমরা অর্পিতা নামের যে মেয়েটার ওই সাইকো কিলারের হাতে শেষ হতে দেখলাম, তিনিই হলেন সেই অর্পিতার মা। তার মেয়ের মারা যাওয়ার পর সে শুধুমাত্র সেই আস্তিয়াটুকুই পেয়েছিল, আর সেটাকেই সে নিজের একটা অংশ করতে গিয়েছিল সেই মেমোরিয়াল ট্যাটু তৈরি করতে, যেখানে সেই ট্যাটুর রঙের সাথে মিশে থাকবে তার মেয়ের আস্তিয়া। কিন্তু দুর্ঘটনাবশত সেই ট্যাটু স্বপ্নার হাতে করে দেওয়া হয়। তখন তার পরদিন অর্পিতার মা ট্যাটু করাতে আসলেও তার মেয়ের শেষ অংশ দিয়ে তৈরি সেই রং আর সে পায়নি, কারণ ভুলবশত এটা স্বপ্নার ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে গিয়েছিল। তাই ওই সময়টাতে তারা স্বপ্নাকে অনেক খোঁজার চেষ্টা করেছে, কিন্তু পায়নি। তবে গত সময়টাতে যখন স্বপ্না আবারও সেই ট্যাটু হাউসে গিয়েছিল, সেখানে ওই মেয়েটা তাকে সত্য বলার পাশাপাশি ঘটনাটা অর্পিতার মাকেও জানিয়েছে। আর সেখান থেকেই পরবর্তীতে কালামার সাথে যোগাযোগ করে সে স্বপ্নার বর্তমান অবস্থা জানতে পেরেছে। আসলে তার মেয়ের ব্লাড ক্যান্সার ছিল, সেই নিয়ে তিনবার অর্পিতা মরতে মরতে বেঁচে গিয়েছিল। অর্পিতা নিজেও হাসপাতালে থাকা অবস্থায় বাকিদের সবসময় সাহস জোগাতো। সে ছিল এমন এক মানুষ যে সকল প্রতিকূলতার মাঝেও বেঁচে থাকতে চাইতো। আর এদিকে স্বপ্না কেন নিজের জীবনটাকে তুচ্ছ মনে করছে, সেটাই তার কাছে তার প্রশ্ন। সে স্বপ্নাকেও নিজের মেয়ের মতো করে আদর করে নেয়, আর তাকে অর্পিতার একটা ছবি দিয়ে সেখান থেকে চলে যায়। স্বপ্না ছবিটার খামটা খুলে পেছনে একটা লেখা দেখতে পায়। সেখানে লেখা, একটা মানুষ তার বেঁচে থাকতে দুইটা জীবন পায়, একটা পায় জন্মের সাথে সাথে, আরেকটা পায় তখন যখন সে উপলব্ধি করতে পারে যে তার জীবনের মূল্য কতটুকু। আর এই বিষয়টা যেন স্বপ্নাকে বাঁচার একটা আশা দিয়ে গেল। তারপর থেকে স্বপ্না ধীরে ধীরে সকল বিষয়গুলোর সাথে ফ্রি হতে শুরু করে। তার মধ্যকার যে ট্রমা তাকে দিন দিন একঘেয়েমি করে ফেলেছিল, সেটাও সে কাটিয়ে উঠতে শুরু করে। সে কালামাকে তার বাবার সাথে যোগাযোগ করতে বলে, কাল নাকি সে বাড়ি ফিরে যাবে। এটা শুনে কালামা নিজেও খুব খুশি হয়। তবে এখান থেকেই শুরু হয় আসল বিপত্তি। সেই সাইকো কিলারের কথা মনে আছে? তার নজর পড়েছে স্বপ্নার ওপর। তার প্রতি সে অনেকটা সময় যাবত নজরদারি করছে। ঘটনাটা ঠিক সেরকম হচ্ছে যেরকমটা হয়েছিল 1 বছর আগে অর্পিতার সাথে। আর অবশ্যই এর কারণটা হলো তার হাতের ট্যাটু। কালামা স্বপ্নার ঘরের লাইট নিভিয়ে দেয় এবং সে দেখতে পায় স্বপ্নার তেমন অসুবিধা হচ্ছে না, অর্থাৎ সে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। কিন্তু এই ভেবে এখান থেকে চলে যাওয়ার পরেই মাঝরাতে যখন তার ঘুম ভেঙে যায়, তখন ঘরের অন্ধকার দেখে আবারও সে ভয় পেতে শুরু করে। কোনো রকমে ঘরের লাইট বাড়ানোর পর সাথে সাথেই তাদের দরজায় কেউ একজন নক করতে শুরু করে। বাইরে সিকিউরিটিদের সবাই তখনও ঠিকঠাক ছিল, কিন্তু কালামা যখন দরজার সিসিটিভিতে তাকায় তখন ওখানে কাউকেই খুঁজে পায় না। তাই সে জানালা দিয়ে বাইরে তাকায়, আর তখনই ছবির মধ্যে সে কিছু একটা নড়াচড়া লক্ষ্য করে। বিষয়টা তার সন্দেহ হয় ঠিকই, কিন্তু বাইরে টিফিনের বাটি থেকে সে মনে করে হয়তো তাদের দারোয়ান খাবার শেষ করে বাটি ফিরিয়ে দিয়ে চলে গেছে। আর সে দরজা খুলে বাটি আনতে বের হয়। ঠিক তখনই তার উপর হয়ে যায় এক ভয়ানক হামলা। গল্পের এই পর্যন্ত এখনো সাইকো কিলারকে সরাসরি দেখানো হয়নি, শুধুমাত্র এই কিলারের হাতে থাকা ক্যামেরা দিয়েই তার উপস্থিতি বোঝানো হয়েছে। এই ঘটনায় স্বপ্না অদ্ভুত আওয়াজ শুনতে পেরে ওখান থেকে কোনো রকমে নিজের হুইল চেয়ারে করে নিজের ড্রয়িং রুমে চলে আসে। কিন্তু ওখানে শত ডাকাডাকির পরেও কালামাকে সে আর কোথাও খুঁজে পায় না। তার উপর আবার মেইন দরজা খোলা। বিষয়টা তাকে ভাবিয়ে তোলে। সে দ্রুত দরজা বন্ধ করে দারোয়ান এবং সিকিউরিটিকে ডাকতে শুরু করে, কিন্তু কারোর সারা শব্দ নেই। এভাবে এদিক ওদিক খোঁজাখুঁজির পর হঠাৎ জানালা দিয়ে সে বাইরে তাকিয়ে দেখে সেখানে বাইরে দোলনার মধ্যে কে যেন বসে দোল খাচ্ছে।